নীল বিস্তৃত আকাশ আর পর্বত শৃঙ্গের মাঝখান দিয়ে আঁকা বাঁকা সড়ক এগিয়ে গেছে। পাহাড়ের কোলে আসন পেতে সূর্য যেন বিশ্রাম নিচ্ছে। স্টেশন থেকে নেমেই একটা গাড়ি ঠিক করে নিয়ে তাতে উঠে বসলাম আমি আর বিক্রম। বয়সে আমার থেকে বছর 5 বড়। মামাতো ভাইয়ের সঙ্গে ছোট থেকে আমার আত্মিক সম্পর্ক একটু বেশি। ছোট থেকেই বিক্রম প্যারানর্মাল বিষয় নিয়ে খুব আগ্রহী ছিল। সেই থেকে ওর সঙ্গে জুড়ে যাওয়া। কি এত ভাবছিস? বিক্রম আমায় প্রশ্ন করতে আমি ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, এখানে কেন এলাম সেটা কিন্তু বললি না। আমার স্কুলের বন্ধু বরেন সোলো ট্রাভেলার মাঝখানে আগে ট্যাসিগাঙে এসেছিল। ভালো হোটেল না পাওয়ায় বাধ্য হয়ে ড্যাফোডিল হোমস্টেতে উঠেছিল। হোমস্টে থেকে ফেরার পর ওর আচরণ একেবারে অদ্ভুত ভাবে বদলে যায়। বরেন সারাদিন কোনো কথা বলতো না, ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে থাকতো। ওর বাড়ির লোকের সন্দেহ ওর সাথে এমন কিছু ঘটেছিল যার ফলে ওর এই অবস্থা। আমাদের গাড়িটা ড্যাফোডিল হোমস্টের অনেকটা আগে আমাদের নামিয়ে দিয়ে পাহাড়ের বাঁকে বেরিয়ে গেল। আশেপাশের বাড়িগুলো তালা বন্ধ। পাহাড়ি রাস্তায় এগিয়ে গেলাম। হোমস্টের সামনে এসে দাঁড়ালাম। ভিতরে কোনো সারা শব্দ নেই। কেউ আছেন? তো নেই। বিক্রম বোকা বোকা হাসি দিয়ে বলল, আমি শুনেছি কেয়ারটেকার গোছের কেউ একজন থাকে, কিন্তু মালিক অন্য জায়গায় থাকে। এত দূর এসে যদি থাকার ব্যবস্থা না হয় তাহলে আবার ঘন্টা 3 রাস্তা ঠেলে নিচে নামতে হবে। কিন্তু নিচে নামবো কিভাবে? আশেপাশে লোকজনের দেখা নেই। বিক্রমকে বলতে যাব এমন সময় শব্দ করে দরজাটা খুলে দিল বছর 50-এর একজন মাঝ বয়সী লোক। মুখে অজস্র প্রশ্ন। বিক্রম ধীর কণ্ঠে বলল, আজকের রাতটা একটু থাকতে দিতে পারেন? আশেপাশে কোনো হোমস্টে খালি নেই। লোকটা বিরক্তির সঙ্গে বলল, ড্যাফোডিল বন্ধ হয়ে গেছে অনেক বছর আগে। এখানে কেউ থাকে না, আপনারা অন্য কোথাও যান। দেখুন প্লিজ, আমার বন্ধুর পা মুচকে গেছে, হাঁটতে পারছে না। আশেপাশে কোনো যানবাহনও নেই যে ফিরে যাব। আজকের রাতটা যদি... রঘু পেছন ফিরে অন্ধকার বাড়ির মধ্যে খানিকক্ষণ তাকিয়ে দেখে পথ ছেড়ে দিয়ে বলল, আসুন। রঘু একটা ঘর খুলে দিয়ে আমাদের জিনিসপত্র রেখে দিল। লোকটা ভীষণ গম্ভীর। আমরা ঢুকতেই কিছুক্ষণ পর হোমস্টের বাইরে একজন মহিলাকে দেখা গেল। বছর 30 বয়স, ফর্সা, ছিপছিপে গলন। বেশ সন্দিহান হয়ে আমাদের দেখলো। আমরা এগিয়ে যেতে প্রশ্ন করলো, আপনারা? বিক্রমের বানানো গল্পটা আবার বলতে হলো। তার কথা জানতে পারি ওর নাম রজনী। ড্যাফোডিল হোমস্টে আগে আমার বাবাই চালাতেন, এখন পুরোপুরি বন্ধ করে দিয়েছি। শুধু আপনাদের বিপদ দেখেই থাকতে দিতে রাজি হয়েছি। তবে কাল সকাল হলেই চলে যেতে হবে। কিন্তু পথের ক্লান্তিতে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হোমস্টের দেওয়ালে ঝোলানো গ্র্যান্ডফাদার ক্লকে ডং ডং করে 8টা ঘন্টা বাজলো। অনেকক্ষণ ঘুমিয়েছি। আমি আর বিক্রম বাইরে এসে দেখি কালো অন্ধকারে মুড়ে আছে বাড়িটা। সুইচে চাপ দিতে একটা নীলচে নাইট ল্যাম্প জ্বলে উঠল। অল্প আলোয় মনে হলো করিডোরের শেষ প্রান্তে কেউ একজন দাঁড়িয়ে আমাদের দেখছে। মনে মনে ভাবলাম রজনী হয়তো এসেছে, কিন্তু সে একভাবে দাঁড়িয়ে আছে। আমরা এগিয়ে গেলাম সেদিকে। করিডোরের শেষ প্রান্তে কাঠের সিঁড়ি দোতলায় উঠে গেছে। আমি এগিয়ে সিঁড়ির সামনে এসে দেখি কেউ নেই। সিঁড়িতে উঠবো কিনা ভাবছি, তখনই মনে হলো কিছু আমার পায়ের উপর দিয়ে চলে গেল। ইঁদুর নাকি? মৃদু চিৎকার ভেসে এলো গলা থেকে। বিক্রম ছুটে এলো আমার শব্দ শুনে। মোবাইলে টর্চ জ্বালিয়ে দেখি পায়ের উপর আঁচড়ের দাগ, ফোঁটা ফোঁটা রক্ত বেরোচ্ছে। এর পাশে এক গোছা চুল পড়ে আছে। রমের মুখ গম্ভীর। ফিসফিসিয়ে বলল, আরে, এই বাড়িতে একটা বেসমেন্ট আছে, সেটা খুঁজে বার করতে হবে। লম্বা করিডোর ধরে খানিক এগোতেই বেসমেন্ট চোখে পড়ল। দরজা বন্ধ। দরজার ফাঁ দিয়ে
ক্ষীণ হলদে আলো আসছে। খুব সাহস দেখিয়ে দরজায় মৃদু চাপ দিলাম। একটা প্রদীপ জ্বলছে। সেই আলো দেখলাম মেঝের মধ্যে একটা বৃত্ত আঁকা, তার মাঝখানে একটা ত্রিভুজ। সেই ত্রিভুজের এক কোণায় একজন কালো রঙের পোশাক পরে বসে আছে। ঘরের কোণে নজর পড়ল, পুঞ্জীভূত অন্ধকার যেন একটু দুলে উঠল। এসো, ভিতরে এসো। তোমাদের জন্য তো আমি অপেক্ষা করে আছি। এই মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যাচ্ছি, ঠিক তখনই আমার হাত ধরে টান দিল। পিছনে ফিরে দেখি রঘু ভয়ার্ত মুখে দাঁড়িয়ে। বিক্রম আর রঘু দুজনে মিলে আমার হাত টানছে, তাতে আমি বেসমেন্টে নামতে না পারি। কিন্তু সেই ডাকের কি অমোঘ আকর্ষণ! আমার শরীরে তখন 10 হাতের জোর। কাঁদিয়ে ওদের ফেলে দিলাম। সিঁড়ি বেয়ে নিচে নেমে গিয়ে ওই মহিলার সামনে দাঁড়িয়ে ওর মুখ দেখার চেষ্টা করছি। ঠিক তখনই মনে হলো সিলিং থেকে কিছু যেন আমার ওপর ঝাঁপিয়ে পড়লো। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরলো তখন হোমস্টের অন্য একটা ঘরে শুয়ে আছি। রজনী আর বিক্রম চিন্তান্বিত হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি উঠে বসতে রজনী প্রশ্ন করলো, এখন কেমন বোধ করছেন? মাথা নেড়ে বললাম, আমি ঠিক আছি। ওই বেসমেন্টে কি ছিল? রজনীর মুখে রাতের আধার নেমে এলো। এই জন্যই আমি ড্যাফোডিল বন্ধ করে দিয়েছি। এখানেও কাউকে থাকতে দেবে না। বেসমেন্টে যাকে দেখলেন উনি আমার মা। আমার বাবা চাকরির সূত্রে টাশিগাঁওয়ে আসেন। নেশে মায়ের সঙ্গে আলাপ হয়। ধীরে ধীরে ওদের সম্পর্ক অনেক দূর গড়িয়ে যায়। বাবা বাড়ির অমতে মাকে বিয়ে করলেন, কিন্তু বিয়ের কয়েকদিন পর বাবা জানতে পারেন আমার মা কোনো সাধারণ নারী নন, উনি একজন দাবাংশ। বাংশ কি? হিমাচলের এই প্রত্যন্ত গ্রামে দাবাংশ একটা ত্রাসের নাম। ডাইনিরা নিজেদের বংশবৃদ্ধির জন্য গ্রাম থেকে পুরুষদের অপহরণ করে নিয়ে যেত, আর সেই পুরুষের সাথে মিলিত হয়ে সন্তানের জন্ম দিত। ডাইনির গর্ভজাত সন্তান সাধারণ মানুষের মতো দেখতে হলেও মানুষ নয়। একে বলে দাবাংশ। মানুষের জীবন শক্তি নিয়ে বহু বছর বেঁচে থাকতে পারে। অতীতে ডাইনি সন্দেহে বহু মেয়েদের জ্বালিয়ে মেরে ফেলা হতো। তাদের পরিবারের মধ্যে কেউ কেউ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ডাইনি বিদ্যার চর্চা করে দাবাংশের জন্ম দেয়। দাবাংশরা বহু যুগ ধরে এই অঞ্চলে লোকচক্ষুর আড়ালে থাকত। এই অঞ্চলে একটা ডাগিয়ালি উৎসব হয়, অনেকটা ভূত চতুর্দশীর মতো। ওই দিন সবাই বাড়ির বাইরে প্রদীপ, হলুদ, সর্ষে, নুন ছড়িয়ে রাখে। আমার মাকে দেখতাম ওই দিন কেমন যেন পাগলের মতো করত। বাবার ভয় হয়েছিল গ্রামের লোকজন জানতে পারলে মাকে পুড়িয়ে মারবে। তাই এই প্রত্যন্ত জায়গায় বাবা বাড়ি কিনে থাকা শুরু করেন। মাকে এই বাড়ির বেসমেন্টে বন্ধ করেই রাখা হতো। রোজি রুটির জন্য হোমস্টের বিজনেস শুরু করলো। আমি এসব জানতাম না। ছোট থেকেই শুনতাম মা অসুস্থ, তাই তাকে বন্ধ করে রাখা হয়। কিন্তু হোমস্টেতে পুরুষ গেস্ট এলেই মা তাকে ওইভাবে ডেকে নিয়ে যেত। শেষের দিকে বাবার মাথা খারাপ হয়ে যায়। দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম বাবা ফ্যানে মায়ের শাড়ি জড়িয়ে আত্মহত্যা করেছেন। কে সারা বাড়িতে কোথাও খুঁজে পাওয়া গেল না। কি ঘটেছিল আমি জানি না, কিন্তু মায়ের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে ওই বেসমেন্টে মাকে অনেকে দেখতে পেত। রজনী বেরিয়ে গেল, কিন্তু কিছুক্ষণ আগের ওই ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি কিছুতেই ভুলতে পারছিলাম না। বিক্রমকে দেখলাম ঘরের চারিপাশে নুন ছড়িয়ে রাখলো। এসব কি করছিস? জনি কি বলল শুনলি না? আমার স্থির বিশ্বাস বাংশ এই বাড়িতে কোথাও লুকিয়ে আছে। আজ রাতটা কোনো মতে কাটিয়ে কাল ভোর হলেই চলে যাব। রাত তখন বেশ গভীর, যেন দরজায় বারবার টোকা দিয়ে চলে যাচ্ছে। বিরক্ত হয়ে দরজাটা খুলতেই দেখি
হোমস্টের মালিক রজনী ঘরের কোণে দাঁড়িয়ে আছে, চোখ দুটো সবুজ হয়ে জ্বলছে। দন্তহীন মারি বের করে বিশ্রী ভাবে হাসছে আর বল, বিক্রমের হাতটা খামচে ধরলাম। ও আমায় টানতে টানতে করিডোর ধরে পালাতে লাগলো। তার মানে কিছুক্ষণ আগে রজনী আমাদের যা বলেছিল সব মিথ্যে। রজনী আসল দাবাংশ। উপায় না দেখে একটা ঘরে ঢুকে সজোরে দরজা বন্ধ করে দিলাম। ঠিক তখনই এক ভয়ানক আর্তনাদ, টপ করে ভারী কিছু মাটিতে পড়ার শব্দ হলো। ঘরে ঢুকে দেখি রঘু ঘরের কোণে বসে কাঁপছে। পালিয়ে যাও। নতুন পুরুষ মানুষ দেখে তরুণী আবার জেগে উঠেছে। পালিয়ে যাও। বিক্রম ঝাঁঝিয়ে উঠল। মিথ্যে কথা বলো না, ও রজনী। না, ভুল করছেন আপনারা। রজনীকে একদম তার মায়ের মতো দেখতে। ওর মা ডাইনির সন্তান, দাবাংশ। আমরা আটকে পড়েছি ওই ঘরে, যার দিকে নিরেট দেওয়ালের মাঝে আমরা দুজন। আর কিছু বলার মতো শক্তি নেই, চোখ বুজে আসছি। হঠাৎ কোঠা থেকে রজনী ঘরের মধ্যে ঢুকে পড়ল। সব মায়ের তৈরি করা মায়াজাল, আপনারা জলদি আসুন। বলেই ও দৌড়াতে লাগলো। আমরা ক্লান্ত শরীর দুটোকে টানতে টানতে দৌড়াচ্ছি ওর পেছনে। ও যেন হাওয়ায় ভর করে ভেসে চলেছে। বিক্রম বলল, এটা এটা কোনো ভ্রম নয় তো? ও থমকে দাঁড়িয়ে পড়ল। তখনই রঘু পেছন থেকে বলল, এখন আর সন্দেহ করবেন না, পালান, শিগগিরই পালান। একটা সবচে আলো যেন আমাদের পেছন পেছন ছুটে চলেছে। আবার রঘুর গলার স্বর শুনতে পেলাম, ওদিকে ভুলেও তাকাবেন না, ও বস করে টেনে নিয়ে যেতে চায়। তাকাবেন না একদম। তখনই জোরে বিদ্যুৎ চমকালো আর আমরাও দেখতে গেলাম রজনী পিছু পিছু হোমস্টের বাইরে এসে দাঁড়িয়েছে। রাতের আধার কাটলেও ভোর হয়নি। রজনীকে বললাম, আপনি আর রঘু না থাকলে আজ আর বাঁচতে পারতাম না। কে রঘু? এই হোমস্টের কেয়ারটেকার রঘু। রঘুনাথ শর্মা আমার বাবা। প্রায় 20 বছর আগেই উনি মারা গেছেন। ভোরের আলো ফুটতেই পাহাড়ি পথ ধরে নেমে গেলাম সমতলের দিকে। পেছনে পড়ে রইল ড্যাফোডিল হোমস্টে।